বেশি বুঝলে আসলে সমস্যা হয়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট 100% আমি শিওর, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আসলে খেলাটা বোঝে, নীতি নির্ধারণের জায়গা রয়েছে, তারাও আমার সাথে একমত হবে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখানে যে সিদ্ধান্ত নিয়েছে না, এটা অতি বোঝার কারণে। তিনটা কারণে বাংলাদেশের আজকের আফসোস হইতেছে, আফসোস, কষ্ট হচ্ছে। এই যে রিগ্রেটের পেছনে তিনটা কারণ, তার এক নম্বর কারণটা হচ্ছে হোয়াই ইউ ডোন্ট অ্যালাউ ইউর ফোর্থ পেসার ইন দ্য 11। আপনি আপনার চতুর্থ পেসারকে কি কারণে একাদশে খেলালেন না, পরিকল্পনায় রাখলেন না? ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। এখন অনেকেই অনেক ধরনের আলোচনা করার চেষ্টা করবেন যে অস্ট্রেলীয় পেসাররা এইভাবে উইকেট পেয়েছে, ওভাবে উইকেট পেয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটাররা আসলে ভুলভাল করেই হচ্ছে আউট হয়ে গেছে, চতুর্থ পেসার খেলেও আসলে কোনো লাভ হইতো না। তিন পেসার যদি অস্ট্রেলিয়ার 8 উইকেট নিতে পারে, যেখানটায় একলা শরীফুল 6টা নিয়েছে, সেখানটায় আরেকজন যদি থাকতো, বাকি 3 জনের উপরে, বাকি 2 জনের উপরে লোডটা কমতো কিনা? বাংলাদেশের এই 3 জন পেসারকে টানা মানে হচ্ছে 40-41 ওভারের মধ্যে এরাই 35-36 ওভার করছে। দেখতে দেখতে একটা সময় ক্যামেরুন গ্রিনটা মুখস্থ করে ফেলেছে কার বলটা কোন দিকে যাবে, কিভাবে খেলতে হবে। বাংলাদেশ ওই ভ্যারিয়েশনের কথা চিন্তা করে নেই, জানে এটা ডারউইন না, দিস ইজ ম্যাকায়। এবং এটাও জানে যে শুরু থেকে বলা হচ্ছে যে কন্ডিশন এখানকার অনেকটা এমন হবে যেটা হচ্ছে গ্যাবার উইকেটের পুনরাবৃত্তি হবে, পেস বোলাররা সুবিধা পাবে। এই যে এত স্পষ্টভাবে স্টেটমেন্ট দেওয়ার পরেও, বাংলাদেশ সেই স্টেটমেন্টটাকে একসেপ্ট করার পরেও, উইন্ডি কন্ডিশন, বল মুভ করবে, পুরো সুইমিং কন্ডিশনে যা যা হওয়া কথা প্রত্যেকটা ইস্যু জানার পরেও বাংলাদেশ দল ডিডন্ট অ্যালাউ দেয়ার ফোর্থ পেসার। চতুর্থ পেসার কে হবে সেটার জন্য যদি নাম গুরুত্বপূর্ণ হয়, যে নাহিদ রানা হলে খেলাবো, ইবাদত হলে খেলাবো না, খালেদ হলে খেলাবো না, তাহলে ভাই আপনাদেরকে, আমার কাছে মনে হয়, ডিসিশন মেকিং এর ওই জায়গা থেকে রিটায়ারমেন্টে যাওয়া দরকার। শরীফুল আজকে 6 উইকেট পাবে কেউ জানতো? হাসান আগের টেস্টে 6 উইকেট পাবে, ম্যাচে 9 উইকেট পাবে কেউ জানতো? মেহেদী হাসান মিরাজ 5টা পাবে, স্পিনার, ওখানটায় কাজে লেগেছিল, কেউ জানতো? আপনি আগে থেকে যদি মনে করেন যে নাহিদ রানা থাকলে ঠিক ছিল, অমুক থাকলে ঠিক ছিল না, তমুক থাকলে ঠিক না, এই যে চিন্তা ভাবনা, এই যে চিন্তার দাসত্ব, বন্ধাত্ব বাংলাদেশ দলকে ডুবিয়েছে। বাংলাদেশ চতুর্থ পেসার নিয়ে স্ট্রাগল করেছে, অন্তত এন্ড অফ দ্য ডেতে, যখন 8 উইকেট পড়ে যাবার পরও, 146-47 8 উইকেট পড়ে যাওয়ার পরও তারা অল আউট হলো না। আরেকজন পেসার থাকলে বাংলাদেশ এটা করতে পারত। পয়েন্ট নাম্বার 2, এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এই ধরাটা খাইলো কোথায়? দেখুন, একটা দলের যদি টপ 6 ব্যাটার, সাদমান, তামিম, তারপরে মুমিনুল, তারপরে শান্ত, মুশফিক, লিটন, এই যে 6 জন ব্যাটার, 6 জন ব্যাটারের হিসাব করলাম, এই 6 জন ব্যাটারের মধ্যে 4 জনই কোনো রান করে নাই ভাই। এই 6 জন ব্যাটারের মধ্যে 4 জন 0 রানে আউট হয়েছে, এবং এই যে 4 জন 0 রানে আউট হয়েছে, এদের স্ট্যাটিস্টিক্সটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। 4 জন যারা আউট হয়েছেন, তার প্রথম 2 ওপেনার 2 জন মিলে খেলেছেন 3 বল, একজন 1 বল, আরেকজন 2 বল, মানে কি কম্পিটিশন। এবং অন্য যারা আউট হলেন, অন্য যে ব্যাটাররা আউট হলেন 0 রানে, নাজমুল হোসেন শান্ত খেললেন 1 বল, এবং লিটন কুমার দাস তিনি খেললেন 5 বল। তাহলে টোটাল 9 বলের মধ্যে বাংলাদেশের 6 ব্যাটারের 4 জন 0 রানে আউট হয়ে গেছে। এদেরকে ফেরাতে অস্ট্রেলীয় পেস ডিপার্টমেন্টের লেগেছে মাত্র 9টা বল। 9 বলের মধ্যে তানজিদ তামিম নেই, সাদমান ইসলাম অনিক নেই, এবং এর থেকেও বড় ব্যাপার যেটা, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম মিডলে যারা আসলে ক্যারি করবে তাদের কেউই নেই উইথিন 9 বলস। এরপরে আসলে আপনার কোনো স্বপ্ন দেখার সুযোগ থাকে না। থার্ড যে পয়েন্ট, যেখানটায় বাংলাদেশ সবচেয়ে বড়, কি বলবো, আনলাকি বলতে পারি, এবং এখানে 2টা পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট যেটা, যে নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেন, আউট হয়ে গেছেন শুরুতেই। আম্পায়ার ডিসিশনটা পক্ষে গেলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো, হয়তো একটা প্রান্ত আগলাতে পারতেন। আগের টেস্টে 84 করেছিলেন, মাথায় রাখতে হবে। সো শান্তর যে চলে যাওয়া, শান্তর যে আনলাকিলি আউট হয়ে যাওয়া, আমার কাছে মনে হয় এটা একটা সেটব্যাক। এবং এর থেকে বড় সেটব্যাক যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দল আজকে টসে হেরেছে। আগের ম্যাচেও বাংলাদেশ টসে হেরেছিল, আগের ম্যাচেও বাংলাদেশ আন্ডার প্রেশার ছিল। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে এসেছে একটা দল আন্ডার প্রেশার, তারা 9 উইকেটে হারিয়ে দিয়েছিল। কেন জানেন? কারণ ওই যে শুরুতে বোলিং ইনিংসের মোমেন্টাম, টস হারার পরেও বাংলাদেশ বল করার সুবর্ণ সুযোগটা পেয়েছিল, আজকে যেই সুযোগ অস্ট্রেলিয়া দেয় নাই। সো টস যখন ডিসাইডার হয়ে যায় একটা ম্যাচের গতি প্রকৃতির, একটা দলের ব্যাটিং লাইন আপ, একটা দলের বোলিং কতটুকু কার্যকর হবে, সেই জায়গাটায় বাংলাদেশ আনলাকি। বাংলাদেশ আজকে টস জিতলে ডেফিনেটলি তারা বোলিং করতো। অস্ট্রেলিয়া ইন দ্যাট কেস 110 অথবা 100 রান করতেও কাপাকাপি অবস্থা হয়ে যেত। তবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে, ওই যে চতুর্থ পেসার আমরা শেষ পর্যন্ত অ্যালাউ করিনি। শরীফুল ইসলামকে একটু ক্রেডিট দিতে হয়, মানে একজন পেসারের লাইফটা কত বিউটিফুল হতে পারে। ওয়ানডে বোলিং এ 6 উইকেট পেয়েছেন কোমাশাকে, বেস্ট বোলিং ফিগার তার অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সেটাও কিন্তু হচ্ছে এবড়ো থেবড়ো উইকেটে না, ভালো উইকেটে, সিমিং উইকেটে, বাউন্সি উইকেটে, মিরপুরের বদলে যাওয়া উইকেটে। ওয়ানডেতে 6 উইকেট নেয়া শরীফুল ইসলামের টেস্টে আসলে পরীক্ষা দেওয়ার পালা ছিল। এবং আমি আমার প্রত্যেকটা কন্টেন্টে বলেছি যে বাঁহাতি পেস এখানটা খুব বেশি কার্যকর হবে, টিম কম্বিনেশনে চেঞ্জ আনতে হবে, শরীফুলকে রাখতে হবে, চতুর্থ পেসারও রাখতে হবে। সেই আলোচনাটা আমি একমাত্র করেছি, যে 4 জন পেসারের দরকার। বাংলাদেশ আজকে যে উইকেটগুলো নিয়েছে, 7টা উইকেট পেসাররা নিয়েছে। অস্ট্রেলিয়া কি করেছে আপনারা সবাই জানেন। সো ফোর্থ পেসার বাংলাদেশ খেলায়নি, কিন্তু শরীফুল খেলেছে ইবাদতের জায়গায়, এবং শরীফুল হচ্ছে আগুন ঝরিয়েছে।
শরীফুলের যে টেস্ট সেট আপে রেগুলার থাকতে না পারা, ইনজুরির কারণে ওই টেস্টে খেলতে পারে নাই, কিন্তু রেগুলার শরীফুলকে যে চুজ না করা বা হতে না পারা, অথবা ওই যে বললাম যে নাম দেখে চুজ করতে হবে, যে আমার চতুর্থ পেসারের নাম যদি নাহিদ রানা হয় তাহলে আমি তারে নিব, খালেদ হলে আমি তারে নেব না, তাহলে আপনারা আনছেন কেন ভাই ট্রাভেল রিজার্ভ হিসেবে? এই যে টেন্ডেন্সি না বাংলাদেশের বেস্ট ক্রিকেটারদের বেস্ট পারফরমেন্সটাকে অনেক সময় বের করতে আনতে পারে না। সো ওভারঅল যদি ডিসকাশন করি, 3টা পয়েন্টে আসলে বাংলাদেশ ধরাটা খেয়েছে। 1 নম্বর পয়েন্ট, আজকে বাংলাদেশ চতুর্থ পেসার খেলায় নাই, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে হয়তো আমরা আরেকটু আগে, যেটা এখন 100 রানের লিড সেটা হয়তো 60 হইতো, এই মাঠে 40 রানের লিড কম হওয়া অনেক কিছু। বাংলাদেশের ব্যাটিংটা খুবই বাজে হয়েছে। 6 জন প্রপার ব্যাটারের, মেহেদী হাসান মিরাজকে আমি হিসাবের বাইরে রেখেছি, 4 জনই শূন্যতে ফিরে গেছে, এবং এই 4 জন যে শূন্যতে ফিরে গেছে তারা মাত্র এক্সিস্ট করেছেন 9 বল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে হাইয়েস্ট রান এসেছে শরীফুলের ব্যাট থেকে, বোলিং এর মতো। এটা অন্য ব্যাটাররা কতটা ব্যর্থ ছিল সেটাকে প্রুফ করে। অ্যান্ড নাজমুল হোসেন শান্তর আউট, সাথে টসে বাংলাদেশের আরো একবার ভাগ্য সহায়তা না করা। লাস্ট টেস্টে টস বাংলাদেশকে সাহায্য না করলে অস্ট্রেলিয়া সাহায্য করেছিল, বাট দিস টাইম বাংলাদেশ হ্যাড নো ওয়ে, তাদেরকে ব্যাট করতেই হতো, করেছে। বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশের শুরুর ইনিংস, প্রথম সেশন, প্রথম ঘন্টা নিয়ে যেই সংখ্যাটা ছিল, এবং আগ্রাসী অস্ট্রেলিয়া কতটা আগ্রাসী হতে পারে সে ব্যাপার নিয়ে আসলে যে আলোচনাটা ছিল সেটাকে তারা প্রুভ করেছে। আবারও বলবো, যদি চতুর্থ পেসার থাকতো, অস্ট্রেলিয়া 120-এর মধ্যেও, 110-এর মধ্যেও টেস্টের সেকেন্ড ইনিংসে ব্যাক হওয়ার সম্ভাবনা ছিল।